আসসালামু আলাইকুম দর্শক, ভয়েস অফ সিলেট থেকে আমি মঈনুদ্দিন পঞ্জু। বহুদিন পরে আবার লাইভে আসলাম। ফেসবুক আবার চালু হয়েছে এবং অথেন্টিক ওয়েতে চালু হয়েছে এবং সেই কারণেই আমরা লাইভে এসেছি এবং এই মুহূর্তে আছি আমরা সিলেটের জিন্দাবাজারে আলহামরা মার্কেটের ঠিক সামনে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের সুধীজনেরা, সুশীল সমাজের প্রতিনিধিরা তারা আজকে একটা স্লোগান, একটা ব্যানার নিয়ে তারা একটা র্যালি করছেন এবং তারা শহীদ মিনার থেকে শুরু হয়ে জিন্দাবাজার হয়ে এই মুহূর্তে আবারও শহীদ মিনারের দিকে আসছেন এবং তাদের ব্যানারে লেখা আছে সরকারি বাহিনীর নির্বিচারে হত্যার প্রতিবাদে সিলেট। এই স্লোগান নিয়ে এই লেখা লিখে তারা পদযাত্রা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে এইখানে আছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, দুইবারের সভাপতি অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহিন আছেন। এখানে দেখতে পাচ্ছি আমরা ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট চেম্বারের প্রশাসক হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন এক সময় এবং সুজনের সভাপতির দায়িত্ব পালন করেছেন, সেই ফারুক মাহমুদ চৌধুরী এখানে আছেন। এছাড়াও ডাক্তার শামীমুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই শামীমুর রহমান এখানে আছেন। আরও অনেকেই আছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদের সাথে পরে একটু তাদের কথা শুনবো। আমরা দেখতে পাচ্ছি এখানে আছেন আব্দুল করিম কিম আছেন। কিম হচ্ছেন বাংলাদেশ বাপার সাধারণ সম্পাদক। তো আমরা যেতে যেতে একটু কথা শুনবো। আমরা প্রথমেই একটু কথা শুনবো এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহিন, তার কাছ থেকে একটু শুনতে চাই যে আজকের আসলে যে আপনাদের এই যে পদযাত্রা করবেন কি কারণে, কি উদ্দেশ্যে? আমরা এখন আবার লইলা শিক্ষার্থীকে কিন্তু এখনো আটকে রাখা হয়েছে। এই বিষয়টা আসলে এই মঞ্চ কিভাবে দেখে? আমরা মনে করি বাংলাদেশের সংবিধানের ৩৩ অনুচ্ছেদে আছে যে কোনো সরকারি আইনানুগ পন্থায় কোনো নাগরিককে যদি নিতে হয় তাদের হেফাজতে সর্বোচ্চ ২৪ ঘন্টা তাদের হেফাজতে রাখতে পারবে। তারপরেই তাকে অবশ্যই নিকটবর্তী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোটা বিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়ককে সম্পূর্ণ বেআইনিভাবে হাসপাতালে ভর্তি অবস্থায় গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতাল থেকে তাদেরকে তুলে নিয়েছে এবং আজকে প্রায় ৪ দিন ৫ দিন যাবৎ তাদেরকে সেখানে আটক রেখেছে। শুধু তাই নয়, তাদেরকে আটক রেখে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের মিথ্যা বিবৃতি দিতে বাধ্য করেছে। গতকালকে আমরা বাংলাদেশের উচ্চ আদালত তারা মন্তব্য করেছে ডিবি অফিস সরকারের সাথে, জাতির সাথে, তারা রাষ্ট্রের সাথে তারা মস্কারি করছে, এই মস্করা করছে। সুতরাং আমরা মনে করি রাষ্ট্র সরকারের প্ররোচনায় এই চরমভাবে নিজস্ব সংবিধানকে লঙ্ঘন করে চলেছে। রাষ্ট্রকে তারাই আজকে অকার্যকর করে দিচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা সাধারণত সুশীল সমাজ বা সিলেটের সর্বসাধারণ কিন্তু রাজনৈতিক কোনো বিষয়ে খুব বেশি নাক গলে না, কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যায় তখনই কিন্তু এরকম পরিস্থিতি। আমরা আমাদের বিবেকের তাড়নায় আজকে আমরা এখানে নেমেছি। আমরা শুধু আইনজীবী নই, আমাদের ডাটাবিদরা আছেন, বিভিন্ন কলেজের অধ্যাপকরা আছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আছেন। এই যে আমাদের বাম পাশে জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভানেত্রী, তিনি টিআইবি সিলেট চ্যাপ্টারের সভানেত্রী, অনেকেই আমাদের এখানে এসেছেন, সংস্কৃতি কর্মীরা এসেছেন। আমাদের সকলেরই একই দাবি, শুধু সিলেটে নয় সমস্ত বাংলাদেশে আজকে যে কারফিউ দেওয়া হয়েছে এটা সংবিধান বিরোধী। আমাদের সংবিধানে আছে প্রত্যেকটা রাষ্ট্রের নাগরিকের অবাধে চলাফেরার অধিকার রয়েছে। তার অবাধে চলাফেরার অধিকারকে অনির্দিষ্টকালের জন্য, দীর্ঘমেয়াদের জন্য কোনো আইন দিয়ে বন্ধ করা যায় না। যে আইন দিয়ে ক্রিমিনাল প্রসিডিওর কোড, ফৌজদারি কার্যবিধি দিয়ে আজকে সেনাবাহিনী রাখা হয়েছে, সেই ফৌজদারি কার্যবিধিতে সান্ধ্য আইন বলে কোনো শব্দ নেই। সুতরাং সংবিধান বিরোধী আমরা নাগরিক সমাজ নিজের বিবেকের তাড়নায় আজকে আমরা মাঠে নেমেছি।
আপনাদের চাওয়াটা কি এবং আপনাদের প্রতিক্রিয়াটা কি সাম্প্রতিক ঘটনাগুলিতে? আসলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, যেখানে আমাদের কিছু ছাত্র, আমাদের সারা দেশের ছাত্রদের একটা যৌক্তিক দাবিকে সরকার যেভাবে লাঠি পেটা করে তার নিজস্ব বাহিনী দিয়ে এবং সর্বশেষ পুলিশ দিয়ে এবং ছাত্রদের বিরুদ্ধে আরেকটা ছাত্র সংগঠন ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে তাদেরকে আশকারা দিয়ে এতগুলা ছাত্রের জীবন হরণ করেছে, আমরা এর প্রতিবাদ জানাই। এবং আমি মনে করি 6 জন, যেটা আমার সিনিয়র বলেছেন, 6 জন ছাত্রকে, ছাত্র সমন্বয়ককে তারা জোরপূর্বক মানে অবৈধ আইন বহির্ভূতভাবে আটক রেখেছে ডিবি কার্যালয়ে। তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। এবং তারা যেটা যুক্তি বলছেন তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে নিরাপত্তার জন্য, নিরাপত্তা তাদের পরিবারের কাছে দিবেন। ওনারা যদি নিরাপত্তা চান পরিবারের মধ্যে রেখে তারা নিরাপত্তা নিশ্চিত করবেন, কিন্তু তারা তো কোনো নিরাপত্তা চায় নাই। আমরা এই সরকারের প্রতি এবং এই পুলিশ বাহিনীর প্রতি আমাদের বিশ্বাস নাই, আমাদের আস্থা নষ্ট হয়ে গেছে। আমরা মনে করছি হয়তো স্টুডেন্টদের ওনারা জীবিত রাখবেন কিনা আমরা এটা বুঝতে পারছি না, কাজে আমরা তাদের জন্য উদ্বিগ্ন। আমরা মা হিসাবে, নারী হিসাবে, এই দেশের সাধারণ জনগণ হিসাবে আমরা চাই অতি দ্রুত এই অবস্থার অবসান হোক এবং দেশে শান্তি ফিরে আসুক। ধন্যবাদ। আমরা একটু আরো অনেকেই আসলে এখানে সম্পৃক্ত হয়েছেন, অনেকেই বলার সুযোগ পেয়েছেন। আমরা একটু শুনবো আমাদের আমরা একটু কথা শুনবো বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক এবং সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের হয়ে যিনি সবসময় যে কোনো আসলে যে আমাদের যে সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে যেসব ভয়েস রেইজ করেন সেই আব্দুল করিম কিম। আপনার কাছ থেকে শুনতে চাই আসলে ওভারঅল যে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আপনার আসলে কি প্রতিক্রিয়া? সরকারের ব্যর্থতা, সরকারের উস্কানি এবং সরকারের নৃশংসতায় সারা দেশে অসংখ্য জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। একটা গণহত্যার মতো নির্বিচারে মানুষকে হেলিকপ্টার থেকে সরাসরি গুলি করে নানানভাবে মানুষকে হত্যা করা হয়েছে। কুলের শিশু রক্ষা পায়নি, ছাদের উপরে শিশুকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতি তৈরি করার পেছনে শুরুতেই বলেছি সরকারের ব্যর্থতা আছে। এই পরিস্থিতি তৈরির পেছনে সরকারের উস্কানি রয়েছে। এই পরিস্থিতি তৈরির পেছনে সরকারের নৃশংসতা রয়েছে। আজকে সারা দেশের মানুষ 15 দিন থেকে দেশ স্তব্ধ হয়ে আছে, সারা দেশ স্তব্ধ হয়ে আছে। এই অবস্থাতে আমরা ক্ষুব্ধ, দেশের মানুষ কথা বলতে পারছে না, যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে রাখা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট সব বন্ধ করা হয়েছে। যত মিডিয়া আছে সমস্ত মিডিয়াতে লাল চক্ষু দিয়ে প্রত্যেকটা মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই অবস্থাতে মানুষ সত্য জানতে পারছে না, মানুষকে সত্য জানানো হচ্ছে না। আমরা মনে করি এই ঘটনাগুলার সমস্ত দায় নিতে হবে এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমস্ত দায় দায়িত্ব প্রধানমন্ত্রীর। উনি চীন থেকে ফিরে এসে উনি যেভাবে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের পরে পরিস্থিতি বদলে গেছে। উনার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে সমস্ত কথাবার্তা বলেছেন সেই সমস্ত কথাবার্তা রাজপথে শিক্ষার্থীদের ক্ষুব্ধ করেছে। উনার এক একটা মন্ত্রী যে ভাষায় কথা বলেছেন এগুলা মিথ্যাচার, মিথ্যাচার, মিথ্যাচার। পুরো দেশকে একটা মিথ্যার ভান্ডারে পরিণত করেছেন। এই অবস্থাতে মানুষকে ক্ষোভ জানানোর জন্য, রাজপথে বের হওয়ার জন্য নাগরিকদের কোনো প্ল্যাটফর্ম নেই। মানুষ রাজপথে নামলেই তাদেরকে কোনো বিশেষ দলের ট্যাগ দিয়ে দেওয়া হয়। মানুষ যেন হয় সরকারের দল করবে, না হয় হচ্ছে গিয়ে কোনো একটা দলের সাথে সংযুক্ত করা হয়। এই অবস্থা মেনে নেওয়া যায় না। মাঝখান থেকে কথা বলতে হবে, নাগরিকদের কথা বলতে হবে, নাগরিকদের ভয়েস রেইজ করতে হবে। ধন্যবাদ। দেখলাম আজকে কথা বলছিলেন আব্দুল করিম কিম। আসলে অনেকেই এখানে এসেছেন যারা বিভিন্ন এবং তাদের প্রতিনিধিত্বশীল বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, আরো অনেকেই এখানে ছিলেন। সরকারের ব্যর্থতা, সরকারের উস্কানি এবং সরকারের নৃশংসতায় আজকে
শত শত শিক্ষার্থী জনতা বাংলাদেশে হত্যাযজ্ঞের শিকার হয়েছে, পাখির মতো মানুষকে মারা হয়েছে। এই সমস্ত চিত্র এখনো উঠে আসেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে, ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে, এখনো আমাদেরকে সত্য জানতে দেয়া হয়নি। আমরা বিভিন্ন সরকারি বেসরকারি মিডিয়া থেকে যে তথ্য পাচ্ছি, আমাদেরকে প্রলেপ দেয়া হচ্ছে, আমাদেরকে দেখানো হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি তো স্বাভাবিক হওয়ার মতন নয়। আপনার আমার সন্তান যেভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যেভাবে মানুষ বাবার কোলে শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি হয়েছে, টিয়ার গ্যাস ফালানো হয়েছে, সারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তিকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এই অবস্থার নাগরিক হিসাবে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা গত 15 দিন থেকে অপেক্ষা করেছি, একাধারে কারফিউ, এর মধ্যে নানানভাবে সরকারের পক্ষে কিছু না বললেই কোনো একটি বিশেষ গোষ্ঠীর পক্ষে ঠেলে দেয়া হয়। আমরা যেন নাগরিকরা যেন বাংলাদেশের পক্ষে যেন কেউ কথা বলার নেই। আমরা এখানে বাংলাদেশের মাটি ও মানুষের পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়েছি। বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গাতে নাগরিকরা রাজপথে বেরিয়ে এসেছেন, কথা বলা শুরু করেছেন। সিলেটেও আজকে এই অনেক নাগরিকরা, বিভিন্ন বয়সের নাগরিকরা, নারী ও শিশুরা, সংস্কৃতি কর্মীরা, পেশাজীবীরা নানানভাবে ক্ষোভ নিয়ে, ব্যথা নিয়ে আজকে রাজপথে একত্রিত হয়েছেন। আমরা গান মিছিল করেছি, আমরা রাজপথে স্লোগান দিয়ে এই সরকারের এই সমস্ত নৃশংস হত্যাকাণ্ড এবং ব্যর্থতার প্রতিবাদ জানিয়েছি। আমাদের সমাজের নাগরিক আন্দোলনের অন্যতম অভিভাবক, এই কর্মসূচির অন্যতম সংগঠক অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম বক্তব্য রাখবেন। সিলেট জেলা বারের সাবেক আইনজীবী এবং সিলেটের সমস্ত নাগরিক আন্দোলন সাবেক সভাপতি এবং সিলেটের সমস্ত নাগরিক আন্দোলন সংগ্রামের অন্যতম একজন অভিভাবক। আমাদের সবার পক্ষে আজকের এই প্রতিবাদী কার্যক্রমের সভাপতি হিসাবে বক্তব্য রাখবেন। সংগ্রামী সিলেটের জনসাধারণ, আপনারা জানেন গত 15 দিন যাবৎ সমস্ত বাংলাদেশে যে নির্মম গণহত্যা চলছে, সিলেট তার থেকে বাইরে নয়। এই সিলেটে ইতিমধ্যে 2 জন নিহত হয়েছেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং একজন সাংবাদিক। এছাড়াও আরো অনেকে নিহত হয়েছেন বলে আমাদের কাছে তথ্য আছে, কিন্তু সেটা যেহেতু এখনো প্রকাশিত হয়নি, আমরা এই 2 মধ্যে সীমাবদ্ধ রাখলাম। সরকারের যে সংবাদ, তারা স্বীকার করেছেন প্রায় 150 জন নিহত হয়েছেন পুরো বাংলাদেশে, কিন্তু ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে 211 জনের তালিকা তারা প্রণয়ন করেছেন। এই 211 জনের মধ্যে একটা প্রতিবেদনে এসেছে 45 জন হচ্ছেন শিক্ষার্থী, শতকরা 45% হচ্ছেন শিক্ষার্থী, আর বয়সের হিসাবে শতকরা 75 জন হচ্ছেন কম বয়সী। একেবারে শিশু বয়স 4 থেকে 17 বছর পর্যন্ত অনেক শিক্ষার্থী, অনেক বাচ্চারা নিহত হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ড, যারা হাসপাতালে এই ডেড বডিগুলোকে পোস্টমর্টেম করেছেন, তাদের রিপোর্ট অনুযায়ী প্রত্যেকের শরীরে গুলির আঘাত ছিল এবং তারা সবাই সরকারি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। আজকে আমরা দেখেছি রংপুরের বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাদি, তাকে আবু সাইদ, তাকে বুকে গুলি করে পুলিশ হত্যা করলো, কিন্তু পুলিশ আবার থানাতে একটা মামলা দায়ের করেছে, বলেছে তাকে নাকি বিক্ষোভকারীরা গুলি করে হত্যা করেছে। এই সিলেটে সাংবাদিক আবু তুরাব পুলিশের গুলিতে নিহত হয়েছেন, কিন্তু আবু তুরাবের ভাই থানাতে যাওয়ার আগেই পুলিশ নিজেই বাদী হয়ে একটা মামলা করেছে, তাকে নাকি বিক্ষোভকারীরা খুন করেছে। এই যে মিথ্যাচার পুলিশকে দিয়ে করানো হচ্ছে, পুলিশ বাহিনীর প্রধান আমাদের এই সিলেটেরই বাসিন্দা আব্দুল্লাহ মামুন, তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন, একটা রাজনৈতিক দলের বক্তব্য দিচ্ছেন, বলছেন যে এইগুলো সমস্ত দেশে বিরোধী দল নাম ধরে বলছেন এই দল এটা করছে। যে বাহিনীর প্রধান, যারা তদন্ত করবে পুলিশ, তারা যদি আগেই বলে অমুকে করেছে অমুকে করেছে, তাহলে সেই তদন্তর কি কোনো নিরপেক্ষতা থাকবে? সেই পুলিশ বাহিনীকে কি তার পেশাদারিত্বের মধ্যে থাকতে সরকার দিয়েছে? সরকার এই পুলিশ বাহিনীকে, বিডিআরকে, সামরিক বাহিনীকে তাদের নিজ নিজ পেশাদারিত্বের বাইরে এনে সাধারণ ছাত্র সমাজের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। এই যে চরম অগণতান্ত্রিক, এই অগণতান্ত্রিক
পদ্ধতির অগণতান্ত্রিক কার্যক্রমের বিরুদ্ধেই আমরা আজকে মাঠে নেমেছি। আপনারা জানেন বাংলাদেশের সংবিধানের 33 অনুচ্ছেদে আছে, কোনো ব্যক্তিকে যদি কোনো সরকারি বাহিনী কোনো প্রয়োজনে আইনানুগ প্রয়োজনে তার হেফাজতে নেয় তাহলে সর্বোচ্চ 24 ঘন্টা তাকে সেখানে আটক রাখতে পারে। কিন্তু আপনারা দেখেছেন এই কোটা বিরোধী আন্দোলন, এই কোটা সংস্কার আন্দোলন, এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সমন্বয়ক, এই 6 জন সমন্বয়ককে ঢাকার ডিবি অফিসে গত প্রায় 1 সপ্তাহ যাবৎ আটক রাখা হয়েছে। গতকালকে বাংলাদেশের হাইকোর্ট বলেছে ডিবি অফিস জাতির সাথে, দেশের জনগণের সাথে মাস্কারা করছে। এই যদি হয় অবস্থা তাহলে সংবিধানে আছে প্রত্যেকটা নাগরিকের চলাফেরার অবাধ অধিকার রয়েছে, কিন্তু আজকে কারফিউ জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। সেনাবাহিনী তলব করা হয়েছে যে আইনে, সেই আইনের নাম হচ্ছে ফৌজদারি কার্যবিধি। সেই ফৌজদারি কার্যবিধি ব্রিটিশ আমলের আইন, সেই আইনেও সান্ধ্য আইন বলে, কারফিউ বলে কোনো শব্দ নেই। সরকার বাংলাদেশের সংবিধান পরিপন্থী এই পদ্ধতি অবলম্বন করছে এদেশের জনগণের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার, আন্দোলন, কথা বলার অধিকারকে রোধ করে দেওয়ার জন্য। আমাদের আইনে আছে, আমাদের সংবিধানে আছে প্রত্যেকের তথ্য জানার অধিকার। এই তথ্য জানার অধিকারের ক্ষেত্রে সমস্ত সংবাদপত্র, অধিকাংশ টিভি এবং অধিকাংশ টেলিভিশন চ্যানেলগুলোকে আজকে সরকার তারা সেন্সর করছে। সেই সেন্সর থেকে মুক্ত হওয়ার জন্য, অবাধ তথ্য প্রবাহের জন্য তথ্য অধিকার আইন আছে। সেই আইন অনুযায়ী প্রত্যেক নাগরিক ইন্টারনেট পাওয়ার অধিকারী, কিন্তু আজকে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। উল্টা বলছে বিক্ষোভকারীরা নাকি আন্দোলন করে এই ইন্টারনেট বন্ধ করেছে। কিন্তু সরকারের মন্ত্রী আজকে জুনায়েদ আহমেদ পুলক, তিনি প্রথম দিনই গণমাধ্যমে বলেছেন এই ইন্টারনেট যদি চালু থাকতো তাহলে গুজব ছড়াতো এবং আরো বেশি ক্ষতি হতে পারত। এতে কি প্রমাণিত হয়? তারাই সেই ইন্টারনেট বন্ধ করেছেন। মহাখালীর যে বুয়া ভবন, যেখানে এই ইন্টারনেটের ডাটা ব্যাংক ধ্বংস হয়েছে বলে সরকার প্রচার করছে, সেই ভবন কর্তৃপক্ষ বলেছে ডাটা ব্যাংকের মাত্র 30% ধ্বংস হয়েছে। তারা বলেছে এই 30% কারণে সমস্ত বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করার কোনো কারণ নাই, এবং এই কারণ নাই বলেই এই বন্ধের মধ্যেও সরকারের নিজস্ব ওয়েবসাইটগুলো, সরকারের নিজস্ব তাদের যে ইন্টারনেটগুলো, সেগুলো কিন্তু চালু আছে। সেগুলো যদি চালু থাকে তাহলে জনগণের অধিকারকে, জনগণের তথ্য জানার অধিকারকে খর্ব করার জন্য, বন্ধ করার জন্য, লঙ্ঘন করার জন্যই আজকে ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এর মধ্য দিয়ে সরকার যে সাংবিধানিক শপথ নিয়েছিল, সেই সাংবিধানিক শপথকে তারা লঙ্ঘন করেছে। একটু আগে আব্দুল করিম চৌধুরী কিম বলেছেন এদেশের ইতিহাসে কখনো পুলিশ, বিডিআর, সেনাবাহিনী হেলিকপ্টার থেকে নিজস্ব জনগণের উপর গুলি করে নাই, কিন্তু আজকে এই সরকার নজিরবিহীনভাবে হেলিকপ্টার দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ করেছে। আজকে এই সরকার সাজোয়া যান দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে টহল দিয়েছে। সুতরাং এই সরকার যে কার্যক্রমগুলো করেছে এগুলো রাষ্ট্রীয় গণহত্যার অন্তর্ভুক্ত, এগুলো রাষ্ট্রীয় সন্ত্রাসের অন্তর্ভুক্ত। এই রাষ্ট্রীয় গণহত্যা, রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদ জানানোর জন্য আজকে সিলেটের আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, ছাত্র, সংস্কৃতি কর্মী, সকলে রাজনীতিবিদরাও এখানে এসেছেন। আমি দেখতে পাচ্ছি আমার পাশেই অ্যাডভোকেট জাকির আহমেদ, প্রাক্তন তুকর ছাত্রনেতা, তিনি এসেছেন। বাম গণতান্ত্রিক ফ্রন্টের, ফ্যাসিবাদ বিরোধী বাম জোটের অনেকেই এসেছেন। আমরা সকলে মিলে আজকে এই প্রতিবাদ জানিয়েছি। এই প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের 74 জন বিশিষ্ট ব্যক্তি গতকালকে ঢাকায় বিবৃতি দিয়েছেন। তারা বলেছেন এই সরকারের অধীনে, এই বাহিনীর অধীনে কোনো নিরপেক্ষ তদন্ত হতে পারে না। তারা দাবি জানিয়েছেন জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হোক। আমরা সেই দাবির সাথে ঐক্যমত পোষণ করছি এবং সরকারের কাছে তীব্র দাবি জানাচ্ছি যাদেরকে আটক করা হয়েছে অবিলম্বে মুক্তি দেওয়া হোক, মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক, যাদেরকে তুলে নেওয়া হচ্ছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, সেনাবাহিনীকে বেরাকে ফেরত দেওয়া হোক। যে বিডিআর বর্ডার পাহারা দিবে সেই সীমান্ত আজকে ভারতীয় চিনিতে বিদেশি পণ্যে সয়লাভ হয়ে যাচ্ছে, আর তাদেরকে নামানো হয়েছে আজকে আমার শিক্ষার্থীদের বিরুদ্ধে। তাদেরকে তুলে নেওয়া হোক, নিজ নিজ দায়িত্বে দেওয়া হোক। এই মহিলা কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সবগুলো খুলে দেওয়া হোক। শিক্ষা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হোক। যে 211 জনকে খুন করা হয়েছে প্রত্যেকের খুনের মামলা আইনানুগভাবে দায়িত্ব নিতে হবে সরকারকে। এই দাবি জানিয়ে আমি আজকের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, প্রবীণ, নবীন, মধ্যবয়সী সকলকে আমি আয়োজকদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচির এখানেই আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে সংগ্রামী অভিনন্দন।
আপনারা শুনলেন যে আসলে আমাদের এমাদুল্লাহ শাহীন সাবেক সভাপতি সিলেট জেলা আইনজীবী সমিতি, তিনি বললেন যে এটি রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় যেসব আসলে যে নির্বিচারে যে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার যাতে করা হয় সেই আহ্বান এবং আরও অনেক কিছুই তিনি বলেছেন। সেই সব কিছুই আসলে এই যে সিলেটের সবার পক্ষ থেকেই তিনি আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের পক্ষ থেকেই তিনি বলেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি আরও অনেক শিক্ষাবিদ আছেন এইখানে। আপনার কাছে একটু শুনবো আসলে আপনারা কি চান এখন এই পাশে যদি চলে। ধন্যবাদ। আসলে আমরা খুব মর্মাহত শিক্ষক হিসাবে আমরা এইভাবে আমরা স্বাধীনতা চাই নাই, আমরা এই সোনার বাংলা দেখতে চাই নাই। আজকে আমাদের যে শিক্ষার্থীরা একের পর এক গুলি করে হত্যা করেছে, যা গণহত্যা হিসাবে এই দেশবাসী এবং বিদেশ থেকেও বলা হয়েছে। আমরা শিক্ষক হিসাবে এটুকু বলতে চাই, আমাদের শিক্ষার্থীদের গুলি করবেন না। প্রিয় পুলিশ ভাই, আপনাদের অনুরোধ করছি, আপনাদেরও বাচ্চারা আছে, আপনাদেরও শিক্ষার্থী আছে, স্কুল কলেজে পড়ালেখা করতেছে। আজকে শিক্ষক হিসাবে আমাদের রক্তক্ষরণ হচ্ছে, আমরা কিন্তু নিরুপায়, আমরা অশান্ত হয়ে গেছি, রাত্রে ঘুম আসে না। আমাদের শিক্ষার্থীদেরকে আপনারা রেহাই দেন, আর গুলি করবেন না, একটা গুলি চালাবেন না। আজকে আমাদের অফিসে গেলে আমরা নিরাপদে বসতে পারছি না। শিক্ষার্থীদের কান্না দেখে আমাদের কিন্তু জীবনের এই স্বাধীনতা, এই অর্জন কিন্তু আমরা চাই নাই। আমরা সরকারের কাছে আকুল আহ্বান জানাবো, আপনারাও এদেশের, আমরাও এদেশের, একই মানচিত্রে বসবাস করছি। প্লিজ দয়া করে আপনারা গুলি চালাবেন না। গুলি চালিয়ে একটা দেশের সমস্যা সমাধান করা যায় না। আমি অনুরোধ করব, আপনারা আমাদেরকে, এই শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরে যাওয়ার সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এখানে ডাক্তার শাহ মোস্তফা জামান চৌধুরী বাহার আছেন আমাদের সব সময় আসলে ন্যায়সঙ্গত কথা বলার আরেক স্পোকসম্যান আমাদের এই সিলেটের সোসাইটির। বাহার ভাই, আপনি যদি একটু বলতেন আসলে আপনার চাওয়াটা কি, বা ওভারঅল সাম্প্রতিক যে ঘটনাবলী নিয়ে আসলে আপনার প্রতিক্রিয়া। আমি বলতে চাই, আমরা আজকে রাস্তায় এসেছি শুধু প্রতিবাদের জন্য না, আমরা ঘৃণা জানাতে আসছি। ঘৃণা 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 যে ন্যাক্কারজনক ঘটনা আমাদের দেশে হয়েছে, এগুলার জন্য প্রচণ্ড ঘৃণা জানাচ্ছি আজকের এই রাস্তায় দাঁড়িয়ে আমরা। থ্যাংক ইউ সো মাচ। আমরা আরও অনেকেই আছেন আসলে যারা আসলে অনেক কিছুই বলার আছে। আমরা দেখতে পাচ্ছি সৈয়দ মনির হেলার আছেন, সিলেটের একজন সংস্কৃতি কর্মী, আইনজীবী। আমরা একটু কথা শুনতে চাই আমাদের সৈয়দ মনির হেলার আপনার কাছ থেকে। আপনার চাওয়াটা কি, বা সাম্প্রতিক ঘটনা বলে নিয়ে আপনার প্রতিক্রিয়াটা কি? এটা অত্যন্ত পরিষ্কার, এটা স্পষ্ট কথা। এই গত কয়েকদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে উপলক্ষ করে একেবারে একটা নির্বিরোধ একটা দাবি ছিল এবং একটা যৌক্তিক দাবি ছিল। এই যৌক্তিক দাবিকে সরকার নানাভাবে বিভ্রান্ত করে, নানাভাবে এটাকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। এবং আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে নজিরবিহীনভাবে 2 শতাধিক মানুষকে, 2 শতাধিক ছাত্র, শ্রমিক, একেবারে কিশোর বয়সী, শিশু বয়সী বাচ্চাদেরকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়েছে। সেই হত্যার আমরা মনে করি প্রত্যেকটি বিবেকবান মানুষের এই হত্যার প্রতিবাদ করা উচিত এবং এর জন্য দায়ী যারা আছে, সে যেই হোক না কেন, তার দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা সেই জন্যই আমরা আজকে আমাদের এই কর্মসূচি এখানে পালন করেছি। ধন্যবাদ। সৈয়দ মনির হেলালের সাথে আর অনেকেই আসলে যুক্ত হয়েছিলেন এই আজকের এই যে কর্মসূচিতে, এবং এখনও তারা আছেন। অনেকে গান গেয়ে, প্রতিবাদী গান গেয়ে একাত্মতা ঘোষণা করেছেন এই কর্মসূচির সাথে। তো আমরাও চাই আসলে দেশে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির উত্তরণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।